স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিপরীতমুখী অবস্থানে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। সংঘাত নিরসনে সংলাপেরও আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না বেশিরভাগ মানুষই। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাই তৈরি হয়েছে সন্দেহ সংশয়। আজকের আলোচনার শিরোনাম তাই ভোটের ভবিষ্যৎ। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব শামসুজ্জামান দুদু, আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক ও সুচিন্তা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ এ আরাফাত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির কেন্দ্রীয় নেতা জনাব রহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। দুদু ভাই, আমি যদি প্রথমে একটু জানতে চাই যে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা। তিনি হরতালের মতো কর্মসূচি অপছন্দ করার কথা বলেছেন। এই ধরনের বৈঠক থেকে দেশ ও জনগণ আসলে কি পায়? আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই। উনি বলেছেন যে এই দুই দলের সংলাপের মধ্যে উনি কোনো তৃতীয় পক্ষ হতে চান না, বা এটা নিজেদের মধ্যেই সমাধান করতে হবে। তো আসলে কি বিএনপির পক্ষ থেকে কোনো সহায়তা চাওয়া হয়েছিল, বা এটা থেকে আসলে আমরা কি পেলাম, নাকি দলের প্রাপ্তিটাই মুখ্য হলো আমাদের জন্য? না খালেদ, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গে কথা বললেন সেটা কিন্তু আমি পত্রিকায় দেখেছি যে আমাদের সেদিনকার প্রিয় অতিথি আমেরিকার রাষ্ট্রদূত, তিনি দুই নেত্রীর আলোচনাটাকে স্বাগত জানাবেন এবং প্রয়োজনে সহায়তা করবেন। তাদের দুজনকেই এটা মীমাংসা করতে হবে, এই ধরনের কথা আমি খুব একটা দেখি নাই কাগজে। তারপরেও আমি মনে করি যে আমেরিকার বড় একটি দল, দেশের রাষ্ট্রদূত হিসাবে তিনি যদি কথা বলে থাকেন, ভালো বলেছেন। এটা আমাদের দেশ, একটা রক্ত স্নাত স্বাধীন একটা দেশ। তো আমাদের যে সমস্যাগুলো, আমাদের এটা মীমাংসা করা উচিত, এবং যত কষ্ট বিতর্ক থাক না কেন। সেই কারণে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব স্পষ্ট করে বলেছেন যে সরকারের সঙ্গে আলোচনা করার ব্যাপারে কোনোই দ্বিধা বিরোধী দলের নাই। তারা কেয়ারটেকারের ব্যাপারে, আগামী নির্বাচনের ব্যাপারে, নির্বাচন যারা পরিচালনা করবেন তাদের ব্যাপারে, নির্বাচন কমিশনের পুনর্গঠনের ব্যাপারে, এই কথাগুলো তারা আমাদের নেত্রী বলেছেন। সেই কারণে আমরা কিন্তু এই কথাটা ইদানিং বলছি তা না, বেশ দীর্ঘদিনে। এবং সরকার আলোচনা করবেন, চিঠি দিবেন, দিচ্ছেন, এই ধরনের অনেকগুলো প্রসঙ্গ বেশ কয়েক মাস আগে এটা আমরা দেখেছি। তো সেই কারণে আমরা মনে করি তখন এটা আবার একটু প্রত্যাখ্যান করা হয়েছিল, বলা হয়েছিল যে কোনো আলোচনার কোনো দরকার নাই বা সুযোগ নাই, 48 ঘন্টার মধ্যে এটা করে ফেলতে হবে। 48 ঘন্টার কথা আমরা বলেছি, আলোচনার সুযোগ নেই, এই ধরনের কথা বোধহয় ঠিক না, যে আমরা আদৌ কোনো সুযোগ নেই 48 ঘন্টা। আমার যদি মনে পড়ে যে বেগম জিয়া এটা বলেছিলেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটি মেনে আমার বাসা চা খেতে আসেন। যদি আমরা এই জায়গাটা আপনাকে স্পষ্ট করি আমি, যে সরকার যখন আমন্ত্রণ জানাচ্ছেন না, কথা বলতে চাচ্ছেন না, তাদের শক্তিতে তারা অনড় রয়েছেন, তখন কিন্তু 4 তারিখে শাপলা চত্বরে দেশনেত্রী আহ্বান জানিয়েছেন। তো আপনারা যখন আলোচনার উদ্যোগী নেন, তো আসুন না, আমার বাসায় আসেন, এক কাপ চা খান। বিষয়টা এইরকম, আলোচনার বাইরে না। তো সেই কারণে আমার মনে হয় যে এখনো সুযোগ আছে, যে যদি আমাদের নাসিম সাহেব, মোহাম্মদ নাসিম সাহেব বলেছেন যে আর আলোচনার কোনো সুযোগ নাই। তো আমি স্পষ্ট করে বলি, আমরা শেষ দিন পর্যন্ত, শেষ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যখন রাস্তায় আন্দোলন গড়িয়ে যাবে, তখন তো ফয়সালা সেখানে হবে। জনাব মোহাম্মদ এ আরাফাত, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে উন্নয়নের বিলবোর্ড কে কেন লাগিয়েছে তা এখনো স্পষ্ট করতে পারেনি সরকারি দল। তার আগে এগুলি সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার বনমন্ত্রী বলেছিলেন যে এগুলি সরকারটা নিয়েছে, সরকারি দল বিল দিবে, কিন্তু আজ আবার তথ্যমন্ত্রী বলেছে এগুলি সরকার দেয়নি, তাই সরকার থেকে কোনো টাকা দেওয়া হবে না। বিলবোর্ড থেকে সরকারের প্রাপ্তিটা কি, এটা যদি একটু বলতেন। আরো একবার সমন্বয়হীনতার বিষয়টি কি স্পষ্ট হলো কিনা, বিলবোর্ড কি বুমেরাং হলো কিনা? একটা জিনিস হচ্ছে, বিলবোর্ডের যে আইডিয়া ওয়াইজ যদি আপনি দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং আমি বলবো একটা আধুনিক আইডিয়া, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাশ্চাত্যে উন্নত ডেমোক্রেসিতে কিন্তু এই বিলবোর্ডের যে আইডিয়াগুলি কিন্তু আমরা দেখি, এবং আমরা আগে দেওয়াল লিখতাম, দেয়ালের লিখন আমরা এগুলো ব্যবহার করতাম, বা ধরেন এই যে চিকামারা যেটা বলে দেয়ালে, বা এগুলো থেকে আমরা যদি বিলবোর্ডের দিকে যাই, এটা কিন্তু ইটস এ পজিটিভ ট্রেন্ড। কিন্তু এই ট্রেন্ডটা সেট হলো, কিন্তু সেট করতে যে কিছু ত্রুটি বিচ্যুতি আমরা দেখলাম, কিছু ভুল ভ্রান্তি হয়ে গেল। কয়েকটা কাজ ঠিক মতন করলে কিন্তু আর সমস্যা হতো না। যেমন একটি কাজ হচ্ছে, যেটা বিলবোর্ডটা তো সরকারই লাগিয়েছে, এখানে দুটো আছে। একটা হচ্ছে দল লাগাতে পারে, যেখানে দল বলতে পারে যে নৌকা মার্কে ভোট দিন, যেখানে নৌকার একটা দিতে পারে। আবার সরকার যেটা করতে পারে, বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক তাদের যে এরকম বাজেট থাকেও, তারা ডেভেলপমেন্ট এবং অর্জনের কথাগুলি বলতেই পারে, এই ট্রেডিশনটা আছে। কিন্তু এইখানে আমরা দেখলাম যে এই কাজটি কিন্তু
মানে সঠিকভাবে করা হয়নি, যেখানে এই সমালোচনাটা উঠেছে। আরেকটি যেটা হলো যে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা ধরেন মুখপাত্র হিসেবে আছেন, তাদের মধ্যেও আমরা দেখলাম যে একই সুরে কেউ কথা বলছেন না, কাজে এখানে আরেকটা ভ্রান্তি তৈরি হলো। তৃতীয়টি হচ্ছে যে এই বিলবোর্ডগুলি যখন লাগালো, এর মধ্যে কিছু কিছু বিলবোর্ডের ক্ষেত্রে আমরা যদি দেখলাম যে ধরেন অরিজিনালি ওনার যারা, তারা অনেকেই জানে না, কিন্তু তাদের উপর বিলবোর্ডে লাগানো হয়েছে। তো কয়েকটা জিনিস যদি ওর ঠিক করে করা যেত, যে সবার সাথে কথা বলে এবং কোনো কমপ্লেইন থাকবে না এরকম একটি ব্যবস্থা করে সমঝোতার মাধ্যমে তাদেরকে কম্পেনসেট করে যদি লাগানো হতো, এবং সরকারি তরফ থেকে যদি সঠিকভাবে তথ্যটা দেওয়া যেত কারা বা কে লাগিয়েছে, তাহলে কিন্তু এই সমস্যাগুলি থাকতো না। তো এখানে এই ধরনের ভুলগুলি কিন্তু হয়েছে, কোনো সন্দেহ নেই, যে কারণে আপনার সমালোচনাগুলো উঠেছে। মানে আমার জায়গা থেকে যেটা আশা থাকবে যে আবার অনেকে আবার ঢালাওভাবে আবার এটাও বলছে যে সম্পূর্ণ পুরো বিলবোর্ডের ব্যাপারটি একবার দখল করে এই করে সেই করে করেছে, তো সব দিক থেকে পলিটিসাইজ হচ্ছে। আমার যেটা মনে হয় যে সুনির্দিষ্টভাবে কিছু কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, সেই জায়গাগুলি ঠিক করে নেওয়া হচ্ছে, এগুলো ভুল করেছে সরকারের প্রাপ্তি অফকোর্স না। আচ্ছা, প্রাপ্তি জায়গা থেকে যেটা হচ্ছে কি দেখেন, বিলবোর্ডগুলি মানে কেন এই প্রচারণাগুলি দরকার, গভর্নমেন্ট আপনি দেখবেন যে আওয়ামী লীগের সবচেয়ে ব্যর্থতার মধ্যে একটা বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হয়। তাদের অনেক অর্জন আছে, কিন্তু তারা এই গভর্নমেন্টটা প্রচার করতে পারে না। তো সেই জায়গা থেকে ইনিশিয়েটিভটি ভালো ছিল, এবং সাধারণ অনেক মানুষ এই বিলবোর্ডের দিকে তাকিয়ে অনেক কিছু কিন্তু জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং এটা কিন্তু ডেমোক্রেটিক কালচারের জন্য ভালো। কেন জানেন, এটা এক ধরনের স্বচ্ছতা তৈরি করছে, ট্রান্সপারেন্সি ক্রিয়েট করছে, মানুষকে সরাসরিভাবে বলা এবং এটা নিয়ে কোনো যদি বিরোধ থাকে সেটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে কিছু মানুষ কিছু ইনফরমেশন পেয়েছে, কিন্তু সেই প্রাপ্তি জায়গাটা আবার অনেকখানি আপনার হয়ে গেছে ওই যে আপনার এই বিভ্রান্তিগুলি তৈরি করাতে। তো সেই জায়গায় আমি বলবো যেটা আরেকটু সুনিপুণভাবে এবং কোঅর্ডিনেটেড ভাবে করা উচিত ছিল। আমি একটু জাস্ট আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বলেছেন যেটা সরকার করেছে, এখানে সরকার বলতে আসলে আমরা কোন অস্তিত্বটাকে বুঝবো? এই সরকারটা আসলে কে? মানে জিওভি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, কিন্তু আমরা দেখি না আর কি মন্ত্রণালয়ের নাম। সেখানে তো সমস্যাটা ওখানে হয়েছে, মানে এটা তো নিশ্চিতভাবে বলা যায় যে সরকারের তরফ থেকে হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি দায়িত্ব নিয়ে বলা উচিত ছিল একজনের, সেই জায়গাটা ওয়াজ মিসিং। মানে এটা দ্যাট ইজ দ্য স্যাডেস্ট পার্ট, সেটা হওয়া উচিত ছিল না। আর সেটাই আমি মনে করি ধরেন 5 জন অ্যাটলিস্ট যদি সঠিকভাবে একই কথা বলতেন, তাহলে তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বন ও পরিবেশ মন্ত্রী, এবং ইভেন প্রাইম মিনিস্টারের তথ্য উপদেষ্টা বা যারা প্রেস, এই জায়গা থেকে যদি সুনির্দিষ্টভাবে সমন্বয় সাথে যেটির কথা, তাহলে এটা নিয়ে কিন্তু এই সুযোগ তৈরি হতো না। মানে একটা ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই, এবং একটা ডেমোক্রেটিক কালচারকে একটু শিফট করে, এটা আমি বলবো একটা নতুন ধারার উদ্যোগ। সেই উদ্যোগটি এই জায়গাতে এসে সমালোচনার সম্মুখীন হলো। তো আমি আমার আশা থাকবে যে পরবর্তীতে যাতে এই বিষয়গুলি শুধরে নিয়ে দাঁড়ায়। আর আমার একটু ব্যক্তিগত সমালোচনা হচ্ছে আর্টওয়ার্কটা খুব খারাপ ছিল, মানে এত বাজে আর্টওয়ার্ক আমি দেখি না। আমি আসতেছি এটাতে পরে। আবার জনাব রহিন হোসেন প্রিন্স, বর্তমান ব্যবস্থা বজায় থাকলে, মানে আজকে মোহাম্মদ নাসিমের কথা দুদু ভাই বলছিলেন যে বর্তমান ব্যবস্থা বজায় থাকলে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে এখনকার পর্যন্ত অবস্থা বজায় থাকলে, সিপিবি এমন নির্বাচনে অংশ নেবে কিনা, বা এই নির্বাচনে সিপিবি আসলে কি ভাবছে? এ ব্যাপারে কথা পরিষ্কার যে আমাদের দেশে একটা অবশ্য ভ্রান্তি থাকে, এটা আমার না বললেই নয়, যে গণতন্ত্র মানে আমরা নির্বাচনকেই কিন্তু মিন করি, কিন্তু গণতন্ত্র মানে তো তা না, মানুষের সামগ্রিক মৌলিক চাহিদার বিষয়গুলো নিয়ে আসা। এবং খুব ইন্টারেস্টিংলি আমাদের দেশে বড় দুইটি দল, মানে পার্লামেন্টের দুটি দল, তারা গণতন্ত্রের অন্য এসেন্সগুলো বাদ দিয়ে শুধু নির্বাচনকে জনগণের সামনেই যেন গণতন্ত্রের একটা চাওয়া পাওয়া সবকিছু নিয়ে আসতে পেরেছে। কিন্তু আমরাও বিবেচনা করি যে অন্তত পক্ষে যে নির্বাচনী গণতন্ত্রের যে ধারা, এটা অব্যাহত থাকা দরকার, কারণ অন্ধকারের শক্তি যাতে সুযোগ না পায়। সেই জন্য সিপিবির প্রধান বক্তব্য হলো যে আমরা নিয়ম মতো 5 বছর সময়, মানে 5 বছরের পর পর যে নির্বাচনী সিস্টেম এখন বহাল আছে, এই নির্বাচন হওয়া উচিত, এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলে সে ব্যাপারে সিপিবি কেবলমাত্র সেই নির্বাচনে অংশ নেবে। কিন্তু যদি সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয়, সকল দল বলতে আমরা রাজাকার এবং স্বৈরাচার বাদ দিয়েই কিন্তু অলওয়েজ মিন করি, সিপিবির এই পয়েন্ট আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা হলে অবশ্যই সিপিবি সেই নির্বাচনী সংগ্রামে অংশ নেবে। তবে এক্ষেত্রে আরেকটু কথা আমার না বললে হচ্ছে না, সেটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ সিপিবি করার সময়ে নির্বাচনী তার যে বক্তব্য সেটাকে সে স্পষ্ট করবে। অর্থাৎ নির্বাচনে বর্তমানে যে ধারায় শুধুমাত্র একটা তত্ত্বাবধায়ক সরকার, আপনি শুরু করেছিলেন যে আপনার কথা স্পষ্ট, কিন্তু আমার দুর্ভাগ্য আমি বোধহয় একটু খেয়ে হারিয়ে ফেলেছি, মানে এই অবস্থায় সিপিবি নির্বাচনে অংশ নেবে না না, আমি বলেছি যদি সকল দলের অংশগ্রহণ, সকল দলের অংশগ্রহণ, সিপিবি কি সর্বশেষ দল হিসেবে নির্বাচন অংশ নেওয়ার ঘোষণা দিবে? মানে ওয়েট করে থাকবে? মোটেই না। বিষয়টা হচ্ছে ধরুন নির্বাচন আমরা কেন চাই, আমি আগেই বললাম যে আমাদের এই নানা সংকটের মধ্যে, কারণ শ্রেণী বিভক্ত সমাজে এই নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয় সেটা হবে না আমরা জানি,
সিপিবি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির কথা বলে, সেটাও এখনো হচ্ছে না। সিপিবি নির্বাচনের আমূল সংস্কারের যে কথা বলে, তার মধ্যে নির্বাচনের টাকার খেলা, সাম্প্রদায়িক শক্তির ব্যবহার, প্রশাসনিক কার্যালয়, এগুলোর কথা বলে। আমরা জানি এটা হবে না, তারপরেও নির্বাচনী ধারাবাহিকতা রক্ষার জন্য সিপিবি নির্বাচনে যেতে চায়। কিন্তু সেই সিপিবি এই নির্বাচনে যেতে চায় যে নির্বাচনে রাজাকার স্বৈরাচার বাদ দিয়ে অন্য যে শক্তিগুলো আছে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে। সেই নির্বাচন হলে অবশ্যই সিপিবি সেই নির্বাচনে অংশ নেবে। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? খুব ছোট্ট করে, সেটা হচ্ছে স্বৈরাচার বলতে কি আপনি শুধু এরশাদকে বোঝাচ্ছেন না এন্টায়ার জাতীয় পার্টিকে বোঝাচ্ছেন? কোনটা? স্বৈরাচারী প্রবণতা যাদের মধ্যেই প্রধান আমরা মিন করি, তারা যদি সবগুলোই এটা মনে করে না, প্রধানত এখানে একেবারেই বলি আরাফাত ভাই, জাতীয় পার্টি, এই প্রশ্নটা স্পষ্ট করি। ধরেন এখানে জামাত ইসলাম ইলেকশনে আসলো কি আসলো না, এরশাদ ইলেকশনে কি আসলো না, কারণ এরশাদ এবং জাতীয় পার্টি কি আলাদা দেখছেন নাকি একই? না, আমি অবশ্যই জাতীয় পার্টি আর এরশাদ একই জিনিস, এবং সুযোগ নাই। এটি 90 গণ আন্দোলনের সময় সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে স্বৈরাচারকে বাদ দিয়ে আমরা চাই অন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত হলে সিপিবিও সেই নির্বাচনে অংশ নেবে। 90 গণ আন্দোলনের সময় সবাই মিলে ঠিক করাই হয়েছিল যে স্বৈরাচার এবং রাজাকারকে কেউ কারোর সঙ্গে নেবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এক পক্ষে স্বৈরাচার আছে, এক পক্ষে রাজাকার আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা খুব যদিও আমি এবার একটা অন্য প্রসঙ্গে আবার একটু আপনার কাছে আসতে চাই, যে সেটা হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই 15 আগস্ট, এই 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আমি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে একটু উদ্ধৃত করতে চাই, যে উনি বলছেন উনার কারাগারে কেমন ছিলাম বইতে, আমার এ কারণে দুঃখ হয় যে আমার অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও আমি সরকারের বিরোধিতার কারণে আপিল বিভাগে জমে থাকা সেই জঘন্য হত্যা মামলার শুনানি করতে পারিনি। আমি শুধু এই প্রসঙ্গটাতে জানতে চাই যে যখন 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন আমি যতদূর জানি বিএনপির জন্মই হয় নাই, আসলে বিএনপির জন্ম তার অনেক পরে হয়েছে। সেই হত্যাকাণ্ডের মামলাটা শুনানি করতে পারেন নাই আইনমন্ত্রী সরকারের বিরোধিতার কারণে। এই সরকারটা এবার কে, বা এটা কি আপনি মূল্যায়ন করবেন কিনা? ব্যারিস্টার মওদুদ যে বইটা লিখেছেন, জি, আমার ধারণা তিনি দায়িত্ব নিয়ে লিখেছেন এবং দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলেছেন। তিনি যদি স্পষ্ট করতেন সেই সরকারের কথাটা, যে তিনি তখন যে সরকারে ছিলেন সেই সরকারের কারণে হয় নাই, তাহলে তো তিনি নিজেই পড়েন। জি, এটি ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ে তারপরের কিছু অংশে লিখছেন, কিন্তু প্রধানমন্ত্রী সহ অন্যদের তা আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। এটাও তার ব্যর্থতা, মানে এটা তার ব্যর্থতা উনি স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, তো স্বীকার করে নিয়েছেন। এই দায়টা তিনি অন্যর ঘাড়ে দিবেন কেন? এটা তার ব্যর্থতা, এবং এটা নিতে পারে। আর 2 নম্বর হচ্ছে, এই বিচারের কখনোই বিরোধিতা বিএনপি করে নাই। বিএনপি বিচারটি হোক, বিচারটি কার্যকর হোক, সবসময় চেয়েছে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে 1975-এর 15 আগস্ট, আজ থেকে অনেকদিন আগের ঘটনা, একটা খুব মর্মান্তিক। আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন রাজনীতি বিশ্বাস করতে পারি, কিন্তু আমার বাসায় গিয়ে কেউ বিপরীত শক্তি গিয়ে আমার পরিবারকে হত্যা করবে, এই হত্যার রাজনীতিটা ঠিক আমি বিশ্বাস করি না। যদিও সেই সময় যখন হত্যাকাণ্ডটা করছে তার প্রেক্ষাপটে যেটা আলোচনা করতে চাই, অনেক মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পাবো। 72-এর পরবর্তী 75-এর 15 আগস্ট পর্যন্ত প্রায় 40,000 মানুষ নিহত হয়েছিল, অধিকাংশ ছিল বিরোধী দলের কর্মী। আমরা যে কারণে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটি হচ্ছে গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতা। এই কথা এখন ইতিহাসের বিষয়, তবু বললে সবাই জানে। সেটি হচ্ছে 1975 সালের 25শে জানুয়ারি 4র্থ সংশোধনের মাধ্যমে আমরা একটি বন্য শাসন, যেটাকে বাকশালী শাসন বলা হয়, আমরা বলি, সকল সংবাদপত্র, সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এক দল এক নেতা, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগান তখন দেওয়া হয়েছিল। স্বাভাবিক কারণে একটি দম বন্ধ, জানালা দরজা বন্ধ একটা শাসনের মধ্যে আমরা ঢুকে গেছিলাম। সেই শাসনটা যদি ব্যাখ্যা আমরা করি, খুব একটা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে যাবে না, মূল চেতনার সঙ্গে। এই শাসনটা যদি ব্যাখ্যা আমরা করি, খুব একটা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে যাবে না, মূল চেতনার সঙ্গে যাবে না। তবে 1975 সালে 15 আগস্ট এই মর্মান্তিক হত্যাকাণ্ড, সেই সময় জাতি থমকে গেল, খুব স্বস্তির সঙ্গে গ্রহণ করেছে। আমি এই জায়গায় বলবো না,
তবে মৃত্যুর সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন আসছিল, সেই পরিবর্তনের ধারাটা কিন্তু এখনো পর্যন্ত আসে, অর্থাৎ আগের আর বাকশালে আমরা ফিরে যাই নাই। আচ্ছা, আপনার এই ব্যাপারে আপনার মূল্যায়ন শুনলাম জনাব মোহাম্মদ এ আরাফাত, আপনি নিশ্চয়ই এই বিষয়ে আপনারও কিছু মতামত থাকবে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে এর পাশাপাশি আপনি যদি আপনার কাছে জানতে চাইবো যে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক জনাব আদিলুর রহমান খান শুভ্রের গ্রেফতারের মধ্যে দিয়ে সরকারি দল আসলে কি পেল এরই মধ্যে, এবং কারণ গ্রেফতারের যে প্রক্রিয়া ছিল ঈদের পর দিন রাতের বেলা গ্রেফতার করা, ডিবিকে গ্রেফতার করা, পুলিশকে গ্রেফতার না করা, এর মধ্যে আমরা দেখেছি এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ অনেকগুলি প্রভাবশালী রাষ্ট্র এর প্রতিবাদ করেছে। গ্রামীণ ব্যাংকের পরে এই ইস্যুতেও সরকারের অবস্থানের সমালোচনা, কঠোর সমালোচনা সইতে হচ্ছে। বিষয়টি নিয়ে আপনার একটু মূল্যায়ন শুনবো, প্রিন্স ভাইয়ের মূল্যায়ন শুনবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মোহাম্মদ এ আরাফাত, জানতে চাইছিলাম যে মানে অধিকারের সম্পাদক আদিলুর রহমান। আচ্ছা, তার আগে আগের বিষয়ে কিছু কথা একটু বলতে চাই। একটা জিনিস হচ্ছে কিছু কিছু ব্যাপার আমরা একটু সরলীকরণ করি এবং খুবই লিটারেলি নেই, সমস্যাটা এখানেই হয়ে যায়। আমি একটু স্পিরিট দেখতে চাই। যেমন ধরুন আপনি একটা প্রশ্ন করলেন দুদু ভাইকে যে বিএনপির জন্মই হয়নি যখন ৭৫-এর ১৫ আগস্ট ঘটলো, তাহলে বিএনপির কেন এই বিচার নিয়ে বাধা দেওয়ার ক্ষেত্রে বিএনপি কি কারণে এটা দিতে যাবে, যেটা আপনি মওদুদ আহমেদ সাহেবের বই থেকে কোট করলেন। আপনি লিটারেলি দেখলে ইউ আর রাইট, এই প্রশ্ন তো সবার মধ্যে আসবে, কিন্তু আর একটু ডিপে যান তাহলে আপনি দেখবেন বিএনপির জন্ম হয়নি, ইউ আর রাইট, কিন্তু কোন আদর্শটা কে মানে আপনার কাউন্টার করার জন্য বা ভেঙে দেওয়ার জন্য ১৫ আগস্ট ঘটনা হলো, এবং তার বিপরীতে কোন ধরনের আদর্শ স্ট্যাবলিশ করা হলো ঠিক তার মৃত্যুর পরে, এবং সেই আদর্শকে ঘিরে কোন দলটি তৈরি হলো, দ্যাট ইজ বিএনপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কাজে বিএনপির জন্ম হয় নাই, কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর মধ্য দিয়ে যে আদর্শটা তৈরি হলো, জয় বাংলাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, ৭২-এর প্রগতিশীল সংবিধানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আপনি দেখেন ৭৫-এর ১৫ আগস্টের কথা বলছি না, আমি আসতেছি, ৭৫-এর ১৫ আগস্টে এগুলো সব আমরা খুব লিটারেলি নেই, এটাই সমস্যা, আমাদের স্পিরিটে দেখতে হবে। ৭৫-এর ১৫ আগস্টে আপনি শুধু বঙ্গবন্ধুকে তার সব পরিবারে হত্যা করেননি, আপনি প্যাকেজ ধরে হত্যা করছেন। আমি জয় বাংলা সিম্বলিক্যালি হলো, এটা গুরুত্ব আছে, আপনি এটাকে হত্যা করে জিন্দাবাদ প্রতিষ্ঠা করলেন। আপনি কি করলেন, জাতীয়তাবাদকে হত্যা করে আপনি চলে গেলেন অন্য একটা জাতীয়তাবাদে। আপনি ৭২-এর প্রগতিশীল সংবিধানকে কাটাছেঁড়া করলেন একেবারে বেআইনি ভাবে, এবং আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথকে অবরুদ্ধ করলেন। খন্দকার মোস্তাক এটাকে অর্ডিন্যান্স দিল, জিয়াউর রহমান সাহেব রাটিফাই করলো সংবিধানে। কাজে দ্য সেম গ্রুপ অফ পিপুল দোজ হু ফাউন্ড বিএনপি লেটার অন। কাজে বিএনপি ইজ নট আ ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি, হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তারা যারা যে আদর্শটা ওই চিন্তাকে, বঙ্গবন্ধুকে একটা ব্যক্তিকে হত্যা করেছে আপনি মনে করেছেন, অ্যাবসলিউটলি নট। তাহলে তো বঙ্গবন্ধু এককভাবে বাকশাল করার জন্য যদি দায়ী হতো, তাকে আপনি মেরে ফেলতেন, বাকি সবকিছু তো একই ধারায় থাকতো, সেটা তো থাকেনি, পুরো ধারাটা ঘুরে গেছে। আপনি দেখেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলি, বঙ্গবন্ধু বাকশাল করেছে, এটা দিয়ে যে একটা এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করা, দ্যাট ইজ অলসো রং। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ তদানীন্তন, রাইট? এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ৩.৫ বছরের মাথায় এসে বঙ্গবন্ধুর স্ট্যাচারের একজন লিডার, নেলসন ম্যান্ডেলার স্ট্যাচারের একজন লিডার, বা ধরেন মহাত্মা গান্ধীর স্ট্যাচারের একজন লিডার, তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টে যেতেই পারেন, কারণ তারা অলরেডি তাদের লিডারশিপকে প্রমাণ করেছেন। তো দে হ্যাভ প্রুভেন দেমসেলফ টেস্টেড লিডার, যে তারা আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবেন না, অতটুকু কনফিডেন্স আমরা রাখতে পারি তাদের উপরে। এমন তো না যে একটা বাসি ফু দিয়ে হট করে একজন জেনারেল এসে বললেন আজকে থেকে আমি সবকিছু, তাকে আমরা চিনি না। তার ক্ষেত্রে এইসব মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরদের তো আমরা চিনি না, তারা গণতন্ত্র হত্যা করে। কিন্তু একজন প্রমাণিত পরীক্ষিত নেতা, যে আমাদের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছেন, তিনি একটা এক্সপেরিমেন্ট করতে যাবেন, সেটাকে আমরা দেখলাম না আসলে কি করতে গেলেন না করতে গেলেন। এখন তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রিফর্ম ইনিশিয়েটিভ যেসব প্রস্তাবনা দিই, তার অনেক কিছু তো বাকশালের সেই আইডিয়ার সাথে মিলেছিল। আমি নিজেও ব্যক্তিগতভাবে বাকশালকে একটা লং টার্ম সলিউশন হিসেবে মনে করি না, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ডোন্ট গেট মি রং। আমি মনে করি ওয়েস্টমিনিস্টার ফরম্যাটের যে গভর্নমেন্টটা এখন বাংলাদেশে আছে, যে ডেমোক্রেসি, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু তৎকালীন বাস্তবতায় বঙ্গবন্ধু যদি ভুলও করে থাকেন, কিন্তু তার মানে এই না যে আপনি বঙ্গবন্ধুকে এতটা মানে কনফিডেন্সের বাইরে নেবেন। আ পারসন হু হ্যাজ গিভেন লেড দ্য এন্টায়ার নেশন ইনটু ইন্ডিপেন্ডেন্স, ইউ হ্যাভ টু বিলিভ যে হি হ্যাড সাম গুড ইন্টেনশন। আমি এই জায়গা থেকে বলতেছি, অল অফ এ সাডেন একটা মানুষ তো ইভেল হয়ে যেতে পারে না। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা আপনাকে আমি বলি, এই যে রাজাকার স্বৈরাচার নিয়ে যে ইকুয়েশনটা, এটাও খুবই লিটারাল। রাজাকার স্বৈরাচার ইকুয়েশন পরে বাংলাদেশের বাস্তবতা আজকে যদি আপনি বলেন, বাংলাদেশে আছে আওয়ামী লীগ ইজ মেইন স্ট্রিমে পলিটিক্যাল পার্টি, একমাত্র আওয়ামী লীগ গ্রাসরুট থেকে উঠে আসা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী পলিটিক্যাল পার্টি। বাকি দুটো দল সামরিক শাসনের মধ্যে দিয়ে জন্ম নেয়া, একটি তো জামাতে ইসলাম সরাসরি। ইকুয়েশন তাহলে এভাবে যদি বলেন আওয়ামী লীগ প্লাস সামরিক শাসকের একটি দল, তাহলে ওইদিকে সামরিক শাসকের একটি দল প্লাস রাজাকার, দিস ইজ দ্য রিয়েল ইকুয়েশন। এভাবে বললে হবে না একদিকে আওয়ামী লীগের সাথে স্বৈরাচার, একদিকে বিএনপির সাথে রাজাকার। নো, একটা হচ্ছে সামরিক শাসকের দল আছে আওয়ামী লীগের সাথে, এগ্রি, কিন্তু ওইদিকে সামরিক শাসকের একটি দল এবং তার সাথে আছে রাজাকার। দিস শুড বি দ্য আওয়ামী লীগ তার মানে হচ্ছে যে যদি বিএনপি মানে আমি বলছি যে আপনি জাতীয় পার্টি আজকে তো একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা ৯০-এর গণ আন্দোলনের কথা বলছিলাম, আমাদের দুইজন
90 গণ আন্দোলনে অংশ নেয় ছাত্র নেতা আছেন, আমি নেতা ছিলাম না, ছাত্র ছিলাম, কিন্তু সেই সময় আমরা বলেছিলাম যে কোনোদিন আজকের প্রধানমন্ত্রী এবং আপনি বলেছিলেন এই কথা স্ট্রিক করেন না, কিন্তু আপনি এখানে বলছেন স্বৈরাচার ওইদিকে মাফ করে দিচ্ছেন কেন? 75 পরবর্তী সময় আরেক সামরিক শাসকের বিপক্ষে আন্দোলন করেন নাই বলে এটা মাফ? আপনি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আপনি এখানে যদি বলেন সামরিক শাসক, যেহেতু আপনারা ছিলেন বলে একটু বল, বাকিটা কি মাফ করে দিবেন? তো ইকুয়েশনটা তো ঠিক করে তুলে ধরতে হবে, নাহলে তো মানুষ বিভ্রান্ত হচ্ছে। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। আচ্ছা, দ্বিতীয় বিষয় আসি, আদিলুর রহমান সাহেবের বিষয়টি যেটা বলেছেন, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। যেটা হচ্ছে যে প্রথমত আমি পার্সোনালি যেটি মনে করি সেটা হচ্ছে আদিলুর রহমান সাহেবকে যে এই যে আপনার 54-এ যে গ্রেফতার করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে, আমি ব্যক্তিগতভাবে 54-কে প্রয়োগের ব্যাপারে আমার বিরোধিতা আছে, এবং আমি এটা মনে করি আদিলুর রহমান সাহেবকে গ্রেফতার করার পরে এক ধরনের আন্তর্জাতিক এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং এখানে কিছুটা আমাদের রেপুটেশন নষ্ট হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আরো কিছু কথা আমি বলতে চাই একই সাথে, ভেরি অবজেক্টিভলি দেখেন। আদিলুর রহমান সাহেব বিএনপির শাসন আমলে 2001 থেকে 2006 পর্যন্ত তাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ইট ইজ এ পলিটিক্যাল পোস্ট, একজন পার্টিজান ব্যক্তি যিনি পোস্ট হোল্ড করছেন, যিনি বেনিফিশিয়ারি একটি পলিটিক্যাল পার্টি, তিনি একটি সংগঠন চালাচ্ছেন এবং তিনি কি করে একজন নিউট্রাল হিউম্যান রাইটস ডিফেন্ডার হন? এবং উনি যখন রাজনৈতিক দল করার সাথে তো হিউম্যান রাইটস ডিফেন্ডার হওয়ার সম্পর্ক নাই। বলছি আপনাকে কিভাবে আছে, লেট মি ফিনিশ। উনি নিজে যখন বিএনপি আমলে যখন আপনার এই যে আপনার মনে আছে এনামুল হক চৌধুরী রয়টারের যে সাংবাদিক, তাকে যে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হলো, তারপর সাবের চৌধুরীকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হয়েছে, শাহরিয়ার কবিরকে ময়মনসিংহে বোমা হামলায় ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হয়েছে, এখানে তো আদিলুর রহমান সাহেবকে ওয়ারেন্ট ছাড়া 54-এ গ্রেফতার করা হওয়ার সাথে সাথে 57-র 1 এবং 2 উপধারায় তার এগেইনস্টে চার্জ আনা হয়েছে। শাহরিয়ার কবির সাহেবের এগেইনস্টে হাইকোর্টের রুল থাকা সত্ত্বেও কোনো চার্জ ছাড়া 90 দিন রেখে দিয়েছে, টর্চার করা হয়েছে। আমি জাস্টিফাই করতেছি না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই জিনিসগুলো যখন করা হয়েছে সেগুলোকে ডিফেন্ড করছেন গভর্নমেন্টকে আদিলুর রহমান সাহেব অ্যাজ এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তার অফিস বাই ইটসেলফ হি ডিফেন্ডেড দ্যাট। উনি কিন্তু হিউম্যান রাইটসকে ডিফেন্ড করেন নাই, না করেন নাই, উনি হিউম্যান রাইটসকে ডিফেন্ড করেন নাই বলে যে উনার হিউম্যান রাইটস ভায়োলেট করার অধিকার কারো জন্মায়। এই জন্য আপনি দেখেন, আপনাকে কিন্তু আমি বলে নিয়েছি যে আমি 54-এ তাই গ্রেফতারের পক্ষে নই, বাট এট দ্য সেম টাইম আপনাকে একই সাথে এই বিষয়টা তুলে ধরতে হবে। এবং আদিলুর রহমান সাহেব যে 61-এর যে ইমাজিনারি নাম্বার দিয়েছেন, ফ্যাব্রিকেট করেছেন ছবি, যেগুলো দেখানো হচ্ছে রাতের অন্ধকারে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বলতে হবে, রাতের গভীর রাতে সবগুলোই তো বলতে হবে। গভীর রাতে ডিবির গ্রেফতার করাটাই একটু প্রশ্নের জন্ম দেয়, আওয়ামী লীগের প্রশ্ন জন্ম, আওয়ামী লীগের প্রশ্ন এরকম জন্ম দিয়ে যাচ্ছে। দ্যাটস হোয়াট আই এম সেইং, যে আপনাকে সবগুলোই বলতে হবে। প্রিন্স ভাই যদি এই প্রসঙ্গে একটু বলেন যে নির্বাচন কেন্দ্রিক জোট হয়, মহাজোট 14 দল 18 দল জোট, কিন্তু আমরা জোটের মধ্যে কোনো আদর্শিক জোট দেখি না, সবসময় এটা একটা ভোটের সুবিধার জোট, এবং যেই ভোটের সুবিধার জোটটাকে পরে আবার জাস্টিফাই করতে চেষ্টা করে বড় দুই দল। আমরা এর বলয় থেকে মানে কি পাই বা কিভাবে? না, এটা তো আমি এটা খুবই বাংলাদেশের রাজনীতির এটাই হচ্ছে প্রধান প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যে দুই দলের উপরে এখনো জনগণ হয় এই দল বা সে দলের জায়গায় আছে, তারা তো রাজনীতির নীতিটা বিসর্জন দিয়ে, নীতিটাই প্রধান নাই, যেন তেন প্রকার ক্ষমতায় থাকা, এটাই একটা প্রধান ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং তারা যে অর্থনীতিটা পরিচালনা করে, আপনারা দেখবেন অর্থনীতির নীতিতে কোনো ডিফারেন্স নাই, এবং আলটিমেটলি অর্থনীতির একটা বড় উপসর্গ হচ্ছে লুটপাটতন্ত্র, এবং তার ভাগবাটোয়ারাটাই হয়ে গেছে প্রধান বিষয়। সুতরাং ওইটা রক্ষা করার জন্যই তাকে এনিহাও ক্ষমতায় যেতে হয়। ক্ষমতায় যাওয়ার জন্য সুতরাং নীতি নৈতিকতাটা যদি প্রধান থাকে তাহলে তো ক্ষমতায় যাওয়া হবে না, ইকুয়েশনটা মিলায় যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া। সো তারা জোট মহাজোট যেটা করে ওইখানে নীতির কোনো বালাই থাকে না। সুতরাং মানুষ যে তিমিরেই ছিল সেই তিমিরেই প্রধানত থেকে যায়, এক এক সময় এক একজন সিটে ফুটা পেত এক গ্রুপ, পরে আরেক গ্রুপ সিটে ফুটা পায়। এটাই হয়ে গেছে আমাদের অনিবার্যতা, যতক্ষণ না পর্যন্ত আমার একটা অল্টারনেট এই ধরনের একটা রাজনৈতিক পোলারাইজেশন এর বাইরে যেটা একটা অর্থনৈতিক নীতি আদর্শ মিলায় আমরা যদি বলেন চেষ্টা করছি, কিন্তু এটা খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা বলার তো অপেক্ষা রাখে না যে আমরা এখনো পর্যন্ত বামরা একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছি, এখনো পর্যন্ত সেটা গড়ে তুলতে পারিনি। এইটা আমাদের একটা ব্যর্থতা বলেই আমরা মনে করি, আমরা হয়তো জনগণকে বোঝাইতে ব্যর্থ হচ্ছি। সেটা আমি একটু মজা করে বলছিলাম যে এই যে দুই দল নিয়ে আমরা আলোচনা করি, অনেক সময় হয় কি এই দুই দলের যে ভিত্তিটা, তার ইকোনমিক ভিত্তি প্রধানত এক, অন্য অন্য জায়গায় ডিফারেন্স আছে। এইটা যদি বুঝানো যে ওই দুই দলকে একই জায়গায় করে দেওয়া যেত, তাহলে মানুষ বোধহয় একটা সহজে বুঝতে পারতো যে আমি একই তিমিরে থাকবো না, আমার অন্য তিমিরে যদি যেতে হয় তাহলে অন্য একটা পোলারাইজেশনে যেতে হবে, এবং সেইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটা অল্টারনেট জায়গা। আমি এখানে একটু যেটা যদি আমি অনুমতি দিই, আমি একটু জাস্ট একটা মন্তব্য করতে চাই। একটা হচ্ছে 75-এর 15ই আগস্টে যখন আলোচনা হয়, আমি শুধু সময় থাকলে আরো বিস্তারিত সেদিকে যেতে চাই না। বাংলাদেশটা জন্মের পরে কিন্তু যারা বিরোধী শক্তি, দেশ, ইন্টারন্যাশনাল, আমরা জানি সবাই বাংলাদেশের
এই চাকাকে পিছনে ফিরে নেওয়ার চক্রান্ত করেছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সে যে দলের প্রতিনিধিত্ব করতে পারে বঙ্গবন্ধুর যতই সৎ উদ্দেশ্য থাকুক না কেন তিনি তার ফিরে নেওয়ার চক্রান্ত করেছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সে যে দলের প্রতিনিধিত্ব করতে পারে বঙ্গবন্ধুর যতই সৎ উদ্দেশ্য থাকুক না কেন তিনি তার ঊর্ধ্বে উঠতে পারেননি আস্তে আস্তে সেও একটু অন্যদিকে চলে যাচ্ছিল এমন সময় দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেই ৭৫-এর ১৫ই আগস্ট ঘটনা ঘটিয়েই বাংলাদেশের চাকাকে মুক্তিযুদ্ধের যে চেতনা তার চাকাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলা হয়েছে এবং দুর্ভাগ্য আমাদের আজকে যখন এই ৭৫-এর ১৫ই আগস্ট নিয়ে যারা আমরা কথা বলি আমরা কিন্তু শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলেই ক্ষান্ত হই কিন্তু ওই চাকাটাকে যথাযথ জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা নেই না সেইটা যদি না নিই তাহলে কিন্তু ৭৫-এর ১৫ই আগস্টে বা ওই সময় যে সফলতা নিয়ে কথা বলাটা ঠিক না একই কথা আমি একটু বলতে চাই এখানে আপনি বলেছিলেন আমি না বললেই এটা আমি বলতে চাই অধিকার নিয়ে কোশ্চেন এসেছে আমি পরিষ্কার বলতে চাই যে প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রক্রিয়ার বিরোধী কিন্তু অধিকারের কতগুলো বিষয় আছে সেটা বোধহয় জাতির সামনে পরিষ্কার করা এটা আমি এখন বলছি এখানে না আমি অধিকারের প্রোগ্রামে যেও বলেছি যে আপনারা যে ৬১ জনের তালিকা দিয়েছেন নাম কেন দিচ্ছেন না দেওয়া উচিত কারণ এখানে বিএনপির অনেক নেতা অনেক সিনিয়র নেতা এরকম টকশোর অন্য জায়গায়ও আলাদা দেখা হলে বলেছে কয়েক হাজার মারা গেছে এটা তো বিভ্রান্ত করা হয়েছিল এই জায়গাটা আমরা বলেছি ওই দিন সারাদিন তারা যে তাণ্ডব করলো কই সেটা নিয়ে কেন কথা বললেন না আমরা বলেছি সিপিবি অফিস জামাত যেটা এক্সপ্লোসিভ দিয়ে তারা উড়িয়ে দিল এবং যে ধ্বংসযজ্ঞ চালালো এইটা তো তারা ক্ষমতায় না থাকলেও তারা বাংলাদেশের রাষ্ট্রের উপরে যে আঘাত হানলো যে এই মৌলবাদী তাণ্ডব সেটা নিয়েও কথা বলা দরকার ছিল এই জায়গাগুলো তারা কথা বলেন নাই এইটা হচ্ছে কিন্তু অবশ্যই আমরা এই প্রক্রিয়াকে মোটেই সমর্থন করি না বরঞ্চ এটাকে আমরা নিন্দা করি দুদু ভাই আমাদের একটা বিরতির পরে ফিরে এসে আপনার কাছে আসতে হচ্ছে আপনি সবগুলি বিষয় নিয়ে আপনি যদি একটু বলেন কারণ আরাফাত ভাই অনেকগুলি বিষয় তুলেছে আপনি মাথা নাড়ছিলেন নোট নিচ্ছিলেন এই সবগুলি বিষয় আমরা একটু শুনতে চাই প্রিন্স ভাইও কিছু কথা বলেছেন আমি শুধু প্রিন্স ভাইয়ের একটা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার যে আওয়ামী লীগ এবং বিএনপিকে উনি খুব কাছাকাছি দল হিসাবে চিহ্নিত করেছেন দৃষ্টিভঙ্গিগত কারণে আপনি বিরতির পর আমরা শুনবো বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে দুদু ভাই আমি আর কোনো প্রশ্ন করে আপনার সময় নষ্ট করছি না আপনি বলুন আরাফাত বলেছেন প্রিন্স ভাইও বলেছেন আসলে আরাফাতকে আমি ধন্যবাদ দিই যে সে যেটা বিশ্বাস করে সেটা সে শক্তভাবে তার মতো করে সে এটা বলে কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে যে যদি এটি কোনো আলোচনার মধ্যে বা মানে একটা কি বলবো এটাকে তুলনামূলক বিচারে না যেমন একটা চট করে একটা কথা বলে বসলো যে সেই ধারাটা পরিবর্তন সেই ধারাটার ভিতরে একটা ধারা ছিল সমাজতন্ত্রের ধারা এখন কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্রের সমাজতন্ত্র শব্দটা নাই যদিও আওয়ামী লীগ সংবিধানের সমাজতন্ত্র শব্দটা রাখছে এটা এক ধরনের প্রতারণা তো এটা আমাদের আরাফাত রহমান সাহেব কোনোভাবে এটা মাথায় নেবেন না রহমান নাই এটা দুই হচ্ছে ধর্মে থেকে নিরপেক্ষ ধর্মে থেকে নিরপেক্ষ আরেকটা প্রতারণা যেটা এরশাদ সাহেব করেছেন যেটা আমরা রেখেছি সেটা সেও রেখেছে তারাও রেখেছে এই প্রতারণার ভিতরে তারা থেকে কিন্তু চমৎকার হাসি হাসি মুখ করে কিন্তু তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন আদর্শের কথা এইটা আমার এত হাসি পায় না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ বার ক্ষমতা আসছেন প্রিন্স সাহেবের সঙ্গে আমি একটু কিছু কিছু ক্ষেত্রে একমত হয়ে যাব উনি বলছেন যে আসেন ক্ষমতায় কিন্তু আগের অবস্থায় তো যান না পাকশালটা করেন না সমাজতন্ত্রটা করেন না ধর্মনিরপেক্ষতা করেন না আবার বাংলাদেশি হওয়া যাবে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি অর্থাৎ আমাদেরটাও বাদ দেবে না উপরেরটা খাবো নিচেরটাও খাবো আরাফাত রহমান সাহেব আসলে কি এটা আমার কাছে মনে হয় ফু দেওয়া মানে বাঁশিতে ফু দেওয়ার উনি মানে বিশ্বাস করেন বাঁশিতে ফু দেওয়া এটা হচ্ছে আমাদের উপনেতা মহিলার নামটা আমি ভুলে যাচ্ছি এই ফু দেওয়ার শব্দটা বলেছেন যিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেন যিনি ঘোষণা দেন পালান না অন্য দেশে গিয়ে আশ্রয় নেন না লেলিন মাসুতুম এরা কিন্তু সব রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন তো ফুদার বিষয়টা হচ্ছে উনি এখন না বলে তো উপায় নেই রণাঙ্গনে তো ওনার নেতা ছিলেন না তখন কার নিয়ে উনি যুদ্ধ করবেন এই বিষয়টা থেকে যাবে আর ভুলেও যদি করে থাকেন ভুলেও যদি উনি বলছেন বঙ্গবন্ধু যদি বাকশাল করে ভুল করে থাকেন তো একটু সৎসাহস নিয়ে কথা বলা উচিত যে হ্যাঁ তিনি ভুল করেছিলেন যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাকশালে যাচ্ছেন না ভুলেও যদি করে রাজনীতিটা কিন্তু
ছেলে খেলার কোনো বিষয় না আমার কাছে যেটা মনে হয়। জি। আর আদিলুর রহমানের কথাটা উনি একটু যেটা একটু একটা পয়েন্ট যদি আপনি আরেকটু বলতেন, যে উনি বলছিলেন যে যদিও 1975 সালে 15 আগস্টের পরপরই ঠিক বিএনপি গঠিত হয় নাই, কিন্তু বিএনপি গঠনের সকল মানে বিএনপি ওই ঘটনারই ফল, এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য, যেমন এনটি বাংলাদেশ বা এনটি আমি 1971। আপনার বলি আমরা জি। হচ্ছে 71 সালের যে গণতন্ত্রটা, জি সব মত শত ফুল ভিন্ন মত যেটা বাকশালে বন্ধ করা হয়েছিল, আমরা আবার এই 72 সালে ফিরে গেছিলাম। এটা হচ্ছে বিএনপির ধারা। 72 সালে আমরা 72-এর দৃষ্টিভঙ্গি নিয়ে বিএনপি গঠন করেছিলাম, যেমন সকল দল থাকবে, শেখ শুধুমাত্র মুজিবের মতো বহুদলের প্রশ্ন। সব দল আমরা বন্ধ করব। সেটা তো শুধু বহুদলের প্রশ্ন। না না না, বহুদলের প্রশ্ন না, এই জায়গাটা স্পষ্ট হতে হবে জি, চার মূলনীতি যে আমরা চার মূলনীতির প্রশ্ন। সব দল থাকবে। শেখ সাহেব তার নিজের দলটা পর্যন্ত বাতিল করেছিলেন। উনি এখানে একটা দাঁড় করাতে পারেন জি। যে বিরাট একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তো শেখ হাসিনা দেখছেন না, পূরণ করেননি। তো তিনিও আমাদের ধারাতে আছেন, জি শেখ হাসিনা আমাদের ধারাতে আছেন, আরাফাত রহমান খান বাকশালী ধারায় আছে, সেহেতু ওনার সঙ্গে আমার একটা ভিন্নতা থাকবে। 2 নম্বর হচ্ছে আমরা সকল সংবাদপত্র ওপেন করতে চাই, এই ধারাটা আমরা চাইছি। এটা 72 সালের যুদ্ধে অর্জিত একটা ধারা। উনারা বাকশালীতে সকল সংবাদপত্র বন্ধ করে, এখনো টাপাটাপ বন্ধ করছে, দিগন্ত না, বন্ধ মানে করছে, এটা অবশ্য আমাদের আর পুরোনো- শোনেন, দিগন্ত বন্ধ করছেন, ইসলামিক বন্ধ করছেন, আমার দেশ বন্ধ বিএনপি করছেন। আমলে আমরা 21 টিভি বন্ধ হতে দেখেছি। বিএনপি সময় 21 21 সেটা কোর্টের মাধ্যমে হয়েছিল, আর এটা হচ্ছে কোর্টের সরকারি মাধ্যমে ঘোষণার মধ্যে। একটু শোনেন না, যে কোর্টের মাধ্যমে হয়েছে। একটু শোনেন, একটু কথাটা শোনেন। তো ওই ধারাতে আমরা আছি, বাকশালী ধারাতে না, আমরা সেই যুদ্ধের রণাঙ্গনের ধারাতে আছি। সেই জন্য উনি যেটা মনে করছেন, যখন আমরা এই যে জামাতের সঙ্গে ফ্রন্ট করেছি, তো এটা খারাপ লাগতে পারে। জি তো এখন মাঝে মাঝে আবার জামাত আবার ফুল দিচ্ছে পুলিশে বান্ধব, পুলিশ তো তাদের, না, হ্যাঁ? সেটা অবশ্য সেই একটা- পুলিশের মধ্যে দিয়ে ওখানে পৌঁছাতে। সেই জন্য আমি বলবো যে রাজনীতির সৎসাহস থাকলে আর প্রতারণা না রাজনীতির থাকলে, সৎসাহসটা আমি অবশ্য- এটা ক্লিয়ার জি, করে দিই, জি। তাহলে পরে বাকশালকে সমালোচনা করতে হবে না, না। আমার আর মনে হয় যে- বাকশালের বাইরে যদি যায়, জি। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি ধারাতে আছে, এটা হলো শেষ কথা। আমার মনে হয় যে মানে আপনি যে রাজনৈতিক আর সৎসাহসের আরেকটা কথা জিনিস, বলছিলেন সেটা আরেকটা নিশ্চয়ই জিনিস, আরাফাত সেটা আমি বলি, বলবেন। আদিলুর রহমান সারা বিশ্ব একদিকে চলে গেছে, জাতিসংঘ একদিকে চলে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী আর আরাফাত সাহেব একদিকে আছে। সারা বিশ্ব আদিলুর রহমানের মুক্তি চেয়েছে, এবং এখনো, এবং বলা যায় যে আমাদের তথ্যমন্ত্রী ইনু সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, আর আমাদের আরাফাত। আমার যদ্দূর মনে পড়ে যে শাহরিয়ার কবির সালিম সামাদের সম্পর্ক একই রকম একটা অবস্থা তৈরি হয়েছিল সারা বিশ্ব, মনে যে করার কোনো কোনো কারণ মানবাধিকারের- নাই, মনে করার কোনো যে- কারণ যে নাই, শাহরিয়ার- ওইগুলো নাই, না, ওই সেটা- সময় নাই, এখন ওই চেঞ্জ সময় হয়েছে। ঘটনা। এখন যে আর- পরিস্থিতিটা আসছে, সেই সময় ভিন্ন মত ছিল। যে আরাফাত ভাই, আমি এই জায়গায় আপনার থেকে 1 মিনিটে একটু আশা করি, 1-1.5 মিনিটে একটু আশা চেষ্টা করব করছি। যে আপনি না, আমি যেটি বলে দেখেন, আমার কথাগুলো আমার- মানে আমার দুলু ভাই ঠিক প্রশ্নটা- মতো শুনছেন না। না, আমার প্রশ্নটা আমি কিন্তু- একটু বলে হ্যাঁ, নেই যে বলেন। এখন এক দর্শকদের একটা বড় অংশ বলছেন আওয়ামী লীগ আমলে কোনো কিছু বলা রিস্কি, ভিন্ন মত। সেই ও, আর- প্রসঙ্গে আপনি আমি- কি আমি- বলবেন? আমি- না, এটা একটু আরাফাতের বলে নেই, আরেকটা কারণ জিনিস, শেষে- না, না, আমি একটা ছোট্ট করে জি। বলে দিই। আমি রিস্কিট ব্যাপার, জি। সাতের ক এবং খ, জি আমি এটা প্রথমে বলতে চাইছিলাম যে আদৌ বলবো কিনা, জি কিন্তু এই সাতের ক এবং খ সরকার ইচ্ছা করলে পরে এই মানে শেখ সাহেবের সমালোচনার কারণে যাকে খুশি অ্যারেস্ট করতে পারে। ঠিক আছে, এই প্রসঙ্গে আমরা আসতেছি একটু। আরাফাত ভাই, আপনি একটু বলেন যে রিস্কি কিনা আসলে না, ভিন্ন মত দেখেন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আদিলুর রহমান সাহেবের গ্রেফতার যে 54-এ হয়েছে, এটাকে কিন্তু আমি সমর্থন করিনি। জি খেয়াল করেন, জি হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আদিলুর রহমান সাহেবের যে আচরণ, ওনার যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু সমর্থনযোগ্য নয়, আমি সেটি বলেছি। এবং আমি বলেছি যে হোয়াট এ কোইন্সিডেন্স অ্যান্ড আইরনিটা হচ্ছে এই যে বিএনপির আমলে যত মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আদিলুর রহমান সাহেবকে তো ধরেন 54-এ গ্রেফতার করে একটা চার্জ আনা হয়েছে, বিএনপির সময় তো 54-এ গ্রেফতার করে 54-এ রেখে দেওয়া হয়েছে হাইকোর্টের রুলিং ভায়োলেট করে, মানে মানবাধিকার লঙ্ঘে চূড়ান্ত। এবং সবচেয়ে আইরনিটা হচ্ছে এই আদিলুর রহমান সাহেবই তখন বিএনপি তদানীন্তন গভর্নমেন্টকে ডিফেন্ড করেছেন তার অফিস থেকে অ্যাজ এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল। উনি কি করে হিউম্যান রাইটস ডিফেন্ডার হন, সেটি আমার প্রশ্ন। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু, আপনাকে দুটোই বলতে হবে। আই এম নট ট্রাইং টু জাস্টিফাই, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনি ওই অফিস তো ডিফেন্ড করেছে, অ্যাটর্নি জেনারেল অফিস তো গভর্নমেন্টকে ডিফেন্ড করেছে, অ্যান্ড হি ওয়াজ দ্য বেনিফিশিয়ারি অফ বিএনপি জামাত গভর্নমেন্ট অ্যাজ এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল। যতগুলি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল, উনাকে যেটা করা হচ্ছে তার চেয়ে অনেক বড় বড় ভায়োলেশন হয়েছে। 54-এ গ্রেফতার করে চার্জ আনা না, হয়নি। আরাফাত ভাই, এগুলো আপনি এবং আমি বলেছেন যে আসছি, মানে এবং আমরা- না, আমি আসছি, শাহরিয়ার কবির শুধু না, সেলিম সামাদ শুধু না, এনামুল হক চৌধুরী শুধু না, আপনার সাবের হোসেন চৌধুরী, কত লোক আপনি চিন্তা করেন, আবেদ খান, মুনতাসির মামুন,
এবং যেভাবে তাদেরকে টর্চার করা হয়েছে, মহিউদ্দিন খান আলমগীরকে যেভাবে টর্চার করা হয়েছে, এইগুলো তো আমরা ভুলে যাইনি। আমি এটাতে জাস্টিফাই করছি না, করলে আমি বলতাম ঠিকই হয়েছে, বলছেন যখন এটা জাস্টিফাই করছেন আসলে অ্যাবসলিউটলি নট। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আয়রনিটা তুলে ধরছি। দেখেন আজকে আমরা যে আদিলুর রহমান সাহেবের 54 অ্যারেস্টের ক্রিটিসাইজ করছি, সেই আদিলুর রহমান সাহেব নিজে সেলফ ক্লেমড হিউম্যান রাইটস ডিফেন্ডার, যিনি হিউম্যান রাইটস ডিফেন্ড করেননি, সিলেক্টিভলি করেছে, ওনার সময় করেননি। এটাই আমি বলছি, এটা জনগণের জানা উচিত, আমি এই জিনিসটা তুলে ধরছি। দ্বিতীয় জিনিসটা আপনাকে বলি, বাসি ফুদের কথাটা দুদু ভাই বোঝেননি। আমি ওই স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বলিনি, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যাবে, এটা নিয়েও তো অনেক মিথ্যাচার হয়, কিন্তু এটা নিয়ে আমি যাবো না। আমি বলেছি যে বোঝেননি, আমি ওই স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বলিনি, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যাবে, এটা নিয়েও তো অনেক মিথ্যাচার হয়, কিন্তু এটা নিয়ে আমি যাবো না। আমি বলেছি যে বঙ্গবন্ধুর স্ট্যাচারের লিডার, আমি নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, তাদের কথা তুলে বলেছি। আপনি বঙ্গবন্ধু যেদিন বাকশাল করেছেন, উনি কিন্তু সংসদে একটা ভাষণ দিয়েছেন, ওই ভাষণের কপি আছে, আমি পড়ে দেখেছি, আমরা দেখতে পারি। উনি বলেছেন আজকে বাকশাল কম দুঃখে আমি করিনি, উনি বলেছেন যে এটি একটি এক্সপেরিমেন্টাল সিস্টেম, উনি বলছেন এটা সাময়িক সময়ের জন্য, এবং উনি এটাও বলেছেন যে এই বাকশাল করে উনি ওনার ক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন নাই। এটা নিয়ে আরো ব্যাখ্যা আমি যাইতে পারি, যে সময় সপরে যাচ্ছি না। আমি বলেছি যে একজন টেস্টেড পরীক্ষিত নেতা যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তার একটা এক্সপেরিমেন্টকে আমি যদি গণতন্ত্র হত্যা দেখি, তাহলে একজন আর্মি জেনারেল যাকে আমি চিনি না জানি না, হুট করে বাসিতে ফুদে এসে বললো আমি আজকে থেকে তোমাদের প্রেসিডেন্ট, আমি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সেটাকে আপনি কিভাবে দেখবেন? সে গণতন্ত্রের ত্রাণকর্তা হয়ে গেল। এই যে হিপোক্রিটিক্যাল স্ট্যান্ড, আমি এই জায়গায় এটা বলেছি। আরেকটা জিনিস আমি ছোট্ট করে একটু বলতে চাই, যেটা প্রিন্স ভাইকে বলতে চাই বিনয়, সেটা হচ্ছে যে প্রিন্স ভাই যেটা বলছে রাজনীতি নীতি বিবর্জিত হয়ে গেছে। আমি যেটি বলতে চাই, দেখুন বিএনপি আওয়ামী লীগ এক জায়গায় যাবে না। যে দল যুদ্ধাপরাধের বিচার করতে চায়, জামাতের করতে চায়, আর যে দল তাদের প্রোটেকশন দিতে চায়, এই দুই দল কিভাবে এক জায়গায় হয়? আমি যেটি বলতে চাই, রাজনীতিতে নীতি ধরে রেখে কখনো কখনো বাস্তবতার জায়গায় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কম্প্রোমাইজ করার ফলশ্রুতিতে আজকে 42 বছর পরে হলেও আমরা যুদ্ধাপরাধের বিচার করতে পারছি, এবং আওয়ামী লীগ বলে করতে পারছে। আওয়ামী লীগ ধরেন নীতিতে একেবারে অটল থেকে যদি ক্ষুদ্র কম্প্রোমাইজ গুলো একেবারে না করতো, ও যদি ক্ষমতাতেই না যেত, তাহলে তো যুদ্ধাপরাধের বিচার হতো না। এই যুদ্ধাপরাধীরা আমাদের দেশ শাসন করতো। আমি সেই জায়গা থেকে বলছি, অ্যাপ্রোচে আমরা এখানে একটা বিরতি নিচ্ছি, কিন্তু আপনার কথাতেই মনে হচ্ছে যে আমরা এই ছোট কম্প্রোমাইজের কথাতে আপনি বলছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা না আসতে পারতো, তার মানে আমরা এমন একটা জায়গায় গেছি যে যেখানে ক্ষমতায় আসার ব্যাপারে একটা কিং পিন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা একটু বিরতি নিয়ে আসি। আমি ছোট্ট করে বিরতি নিয়ে আগে বলি, আজকে যেখানে একমাত্র আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যেটি মেইন স্ট্রিমে আছে, বাকিগুলো সামরিক শাসনের গর্ভে জন্ম নেয় এবং সরাসরি একটা হচ্ছে স্বাধীনতা বিরোধী। এই জায়গায় আপনার ক্ষমতা যদি না যান, আপনি কি ওদেরকে দিয়ে সবসময় দেশ চালাবেন? আমার মনে হয় যে আমরা এটা বিরতি নিয়ে ফিরে এসে এই বিষয়ে আরো শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রিন্স ভাই, আপনি একটু বলেন যে আরাফাত ভাই যে বলছিল যে আদর্শের পার্থক্যটার প্রসঙ্গে, তো সেটা তো পরিষ্কার যে যুদ্ধ অপরাধের প্রসঙ্গে, কিন্তু আর কোন প্রসঙ্গে বা এর মধ্যে কি আমরা আসলে বড় পার্থক্য দেখি কিনা? আমি তো বলেছি, আমি আমার আলোচনায়, যেহেতু এটা একটা আলোচনা যদি টোটালিটিতে সময় নিয়ে করা যায় অন্য আলোচনা, এইখানে বলেছি যে অর্থনীতির যে দৃষ্টিভঙ্গিটা, কথাটা খেয়াল করবেন যে সেই জায়গাটাই একটা দেখতে হবে। সেই জায়গাটা কি পার্থক্য ওনাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি আগেই বলেছি, আর বলার দরকার নাই, ব্যাখ্যা করতে চাই না। ওনারা বললেই বলতে পারে যে মুক্তবাজারের নামে যে ধারাটা ওনারা পরিচালনা করছেন, সেই জায়গাটাকে নেই। হিস্টোরিক্যাল তো অবশ্যই সে পার্থক্যগুলো রয়েছে। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ তারা এইখানে যে, আমি একটু মাঝখানে আপনাকে থামাই একটা অন্য প্রশ্ন করি যে এই অস্থিরতার সময় তৃতীয় শক্তির উত্থানটা কতটা আপনি সম্ভব মনে করেন? আচ্ছা, আমি এই কথাটা আরেকটা মিনিট বলে শেষ করি, 30 সেকেন্ড হয়তো লাগবে। যে তাদের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনা একসময় জাগ্রত ছিল, আমরা পর্যায়ক্রমে দেখতেছি কাজকর্মের মধ্য দিয়ে সেইটাকে ভোতা করার প্রচেষ্টা চলছে। পঞ্চম সংশোধনী সহ আরো ঘটনা বলা যায়, এ নিয়ে আর সুযোগ থাকলে আরো বলা যেত, আপনার সময় নেই, আমি সেদিকে এখন যেতে চাই না। এখন তৃতীয় শক্তি বলতে আমরা বলি যে এটা তো রাজনৈতিক তৃতীয় শক্তির প্রশ্ন, এবং সেটা যে বাংলাদেশের জন্য প্রথমে খুবই জরুরি। কেন দেখেন, আপনি আজকে যে ভোটের ভবিষ্যৎ নিয়ে বললেন এবং শুরু যেটা করেছিলেন, পরে সুযোগ হয় আমরা চলে গেছি কোথায়? আমাদের দেন ব্যবহার করতেছে বিদেশিরা, যে বিদেশিরা কিন্তু বাংলাদেশকে দ্বিদলীয় ধারার মধ্যে ফেলতে চায়। কারণ তারা বাংলাদেশকে ঘিরে তাদের যে ষড়যন্ত্র, বাংলাদেশের উপরে যে আধিপত্য বিস্তার, সেটা মনে করে এই দুই দলের যে কোনো এক দলের কাছে থাকলেই তারা হচ্ছে এটাকে ভালো থাকতে পারবেই। এখন তৃতীয় শক্তির যে কথাটা বলছেন, আমরা চেষ্টা করছি যে আমরা মনে করি বাংলাদেশের এই দুই দলের ধারার বাইরে যে মুক্তিযুদ্ধের সপক্ষের যারা আছে, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, তারা কিন্তু ব্যাপক। তারা যদি একসাথে হতে পারি তাহলে এটা আছে। অলরেডি আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাসদ সেটা সূচনা করেছি, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে অন্যদের সাথে কথা বলে মনে করছি যে সেটা অচিরেই বাংলাদেশে সেই তৃতীয় বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির উত্থান বাংলাদেশে ঘটবে। যদি ভাই আপনি যদি 1 মিনিট বলেন তাহলে আরাফাত ভাই 30 সেকেন্ড সময় পাবে।
আর একটু এসে বলি না, আর বোধহয় আর পাবো না। আসলে আমি মনে করি যে তার ব্যাখ্যাটাকে বিশ্লেষণ আদিলুর রহমান সাহেবকে একটা প্রতিহিংসাবশত তিনি তখন এটা করেছিলেন সেই জন্য এখন এটা করা হচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে, বেরিয়ে এসছে। এক, দুই হচ্ছে সে চমৎকার ভাবে তার মনের কথাটা বলেছে, যাকে জানি না, চিনি না, বুঝি না, অর্থাৎ শহীদ জিয়া রহমান, বীর উত্তমকে উনি চিনেন না, স্বাধীনতার ঘোষককে উনি চিনেন না, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লোকটিকে চিনেন না, সংবাদপত্রের স্বাধীনতা যিনি সকল সংবাদপত্র ফিরিয়ে দিয়েছেন, মৌলিক অধিকার যিনি ফিরিয়ে দিয়েছেন, যিনি দুর্ভিক্ষ থেকে মানুষকে মুক্ত করেছেন, যিনি গুপ্ত হত্যা থেকে বন্ধ করে একটি বিচার বিভাগের আওতায় দেশটাকে নিয়ে এনেছেন, যিনি বাকশালটাকে ধ্বংস করে এখানে সর্বমোট পথ, তিনি যে রাজনীতিটা বিশ্বাস করেন আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের পূর্ণ জন্মদাতাকে তিনি চিনেন না। তার সঙ্গে আলোচনা করা খুব কঠিন। রাইট। আরাফাত ভাই কোনো আলোচনা না, আপনি শেষ বক্তব্য যদি বলেন একদম হচ্ছে এখানে আবার ভুল বুঝলেন দুদু ভাই। আমি বলেছি তৎকালীন বাস্তবতায় যখন জিয়া রহমান আসলেন, হি ওয়াজ নট আ নোন ফেস, নো ওয়ান নিউ হিম। এখন সবাই চেনে জিয়া রহমান। রাইট। সেই জায়গা থেকে আমি বলেছি একজন আর্মি জেনারেল। আপনি দেখেন জিয়া যদি বাংলাদেশটা নরমাল কন্টিনিউটিতে থাকতো, জিয়া রহমান সাহেব ম্যাক্সিমাম 76-এ 75 পরে ওনার র‍্যাঙ্ক হতো লেফটেন্যান্ট কর্নেল, এর বেশি না। কিন্তু একজন লেফটেন্যান্ট কর্নেল, আপনি চিন্তা করেন, হিসাব করে দেখেন, পাকিস্তান যদি কন্টিনিউ করতো বা নরমাল কন্টিনিউশনে একজন লেফটেন্যান্ট কর্নেল লেভেলের একজন মানুষ হুট করে ক্ষমতা নিলেন। আমি সেই জায়গা থেকে বলেছি বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তান এক থেকে গেল তার প্রধানমন্ত্রী, বাংলাদেশ হওয়ার পরে আবার সেই লেভেল ক্যান্ডিডেট সেটা আরেকদিন কারণ অরিজিনালি আমি বলছি এই কারণে যে অরিজিনালি 42 বছর বয়সে লেফটেন্যান্ট কর্নেল লেভেলের একজন মানুষ হুট করে ক্ষমতা নিয়ে চলে আসছেন এবং তার হাতে আমরা ত্রাণকর্তা হিসেবে মেনে নিলাম, কোন ডেমোক্রেটিক না, সেটা অবশ্য আপনি বলেছেন, সেই জায়গা থেকে বলেছি। আমাদের শেষ করতে হবে। আর আপনাকে ধন্যবাদ। না, আমাদের শেষই করতে হবে, এখন আর সময় নেই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।